হিয়া শ্রাবণের কথায় রুমে ঢুকে দেখলো মেঝেতে পানি পড়ে আছে অনেক। একটু আগেই তো দেখেছিল রুমটায় কোনো পানি ছিল না, হঠাৎ পানি কোথা থেকে এলো? শ্রাবণ বিছানায় এসে বসলো। হিয়া কপালে ভাঁজ ফেলে বলল, পানি কিভাবে পড়লো? শ্রাবণ কাঁধ ঝাড়া দিয়ে বলল, আমি কি জানি, আমিও তো রুমে দেখি পানি পড়ে আছে। কি? কিন্তু আমি বের হওয়ার সময় তো কোনো পানি দেখলাম না, তাহলে কে ফেললো? এই বলে হিয়া এগিয়ে এসে বলল, সত্যি করে বলুন, পানি কি করে এলো? আপনি ফেলেছেন? শ্রাবণ নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি পানি কেন ফেলবো বলো? হয়তো তুমি ফেলে চলে গেছো। হিয়া কথা বাড়ালো না, রুমের দরজা খুলে সিঁড়ির কাছে এসে ফাহিমা বেগমকে ডাকলো। এদিকে শ্রাবণ পায়ের ওপরে পা তুলে বিড়বিড় করে বলল, আমাকে রেখে নিচে টিভি দেখা? এখন দেখো কেমন লাগে। ফাহিমা বেগম সেই পানি এসে মুছে দিয়ে গেল। এরপর হিয়া রুমে এলো। শ্রাবণ বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিল। হিয়া বিছানার এক কোণে বসলো। শ্রাবণ শুধু শুধুই বালিশ ছুঁড়ে মারলো। হিয়া বালিশটা নিয়ে উল্টো শ্রাবণের দিকে ছুঁড়ে মারলো। শ্রাবণও ছুঁড়ে মারলো। দুজনেই বেশ ঝগড়া করতে শুরু করলো, শ্রাবণ ইচ্ছে করে আর হিয়া রেগে গিয়ে। এমন সময় দরজা নক করলেন তৌকির চৌধুরী। বাইরে থেকে বললেন, শ্রাবণ একটু বাইরে আসো তো। শ্রাবণ হিয়ার দিকে বালিশটা ছুঁড়ে দিয়ে বলল, থাকো, আসছি। এই বলে শ্রাবণ দরজা খুলে দাঁড়ালো। হিয়া বালিশটা নিয়ে উঠে দাঁড়িয়ে শ্রাবণের পেছনে ছুঁড়ে মারলো। শ্রাবণের পায়ে কিছু একটা বিঁধে যায়, যার কারণে বসে পড়ে। আর দুর্ভাগ্যবশত বালিশটা তৌকির চৌধুরী ক্যাচ করে ফেলেন। শ্রাবণ দ্রুত উঠে গিয়ে পেছনে ফিরে হিয়ার দিকে তাকায়। হিয়া বরফের মতো ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আছে। এ কি করে ফেললো সে? লজ্জা ভয়ে হিয়ার একাকার অবস্থা। অতঃপর হাসার চেষ্টা করে বলল, আসলে বাবা, বালিশটা ওই যে ওনাকে ছুঁড়ে মেরেছি, আপনাকে মারিনি। তৌকির চৌধুরী হেসে ফেললেন। শ্রাবণ চট করে তার বাবার থেকে বালিশটা নিয়ে হিয়াকে দিয়ে দিল। আর তার বাবাকে নিয়ে যেতে যেতে বলল, তুমি কি যেন বলবে? চলো। চলো। হিয়া নিজের কপাল নিজেই চাপড়াচ্ছে। এই শ্রাবণের পাল্লায় পড়ে কখন যে কি করে ফেলে ও নিজেই জানে না। তৌকির চৌধুরী আর শ্রাবণ কথা বলতে বলতে বাড়ির বাইরে চলে গেল। এর একটু পরে হিয়া নিচে আসে, কাব্য আসে। কাব্য এসে সাবিয়া চৌধুরীর পাশে বসলো আর বলল, আম্মু একটা কথা বলবো? বলো। বলছি যে নেহার তোমাকে পছন্দ হয়েছে তো? সাবিয়া চৌধুরী তাকালেন ছেলের দিকে, হিয়াও তাকালো। কাব্য থমথমে মুখে জিজ্ঞাসা করলো, কি হলো, বলছো না যে? সাবিয়া চৌধুরী বললেন, এ কেমন কথা বলছো? আমার খুবই পছন্দ। কথাটা শুনে কাব্য মলিন হেসে চুপ করে রইল। হিয়া সাবিয়া চৌধুরীর পাশে বসে কাব্যকে বলল, তুমি কি ভাবছো কেউ তোমাদের সম্পর্ক নিয়ে খুশি নয়, তাই তো? এরকম কিছুই না, সবাই খুশি। তোমাদের মেনেও নিয়েছে। রাতে হিয়া ঘুমোতে যাওয়ার আগে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। ড্রেসিং টেবিলের ওপরে দেখলো টাওয়েলটা সুন্দর করে ভাঁজ করে রাখা। বেশ অবাক হলো, টাওয়েলটা তো ওয়াশরুমে থাকে, এখানে কি আনলো? নিশ্চয়ই শ্রাবণ। হিয়া টাওয়েলটা হাতে নিতেই শ্রাবণ লাইট নিভিয়ে দিল। হিয়া মুখ মুছতে মুছতে বলল, লাইট অফ করলেন কেন? বিদ্যুৎ অপচয় হচ্ছে। কি? হঠাৎ আপনি এত ভালো হলেন কি করে? শ্রাবণ হেসে বলল, যেমন আগে ছিলাম। ও, এখন এত কথা বাদ দিয়ে লাইট অন করুন, কিচ্ছু দেখতে পাচ্ছি না। শ্রাবণ সাথে সাথে লাইট জ্বালিয়ে দিল। হিয়া টাওয়েল রেখে পেছন ফিরে আয়নায় তাকাতেই চিৎকার দিয়ে উঠল। ওর মুখটা কালি দিয়ে ভর্তি, যা টাওয়েলের মধ্যে শ্রাবণী দিয়ে রেখেছিল। হিয়ার এই অবস্থা দেখে শ্রাবণ ঠোঁট টিপে হাসতে হাসতে এগিয়ে এলো। হিয়া পেছন ফিরে বলল, এই টাওয়ালে আপনি কালি দিয়ে রেখেছিলেন তাই না? তাই না নয়, সত্যিই দিয়ে রেখেছিলাম। কেন? শ্রাবণ রসিকতা করে বলল, আমার ইচ্ছে হয়েছে বউকে একটু অন্যভাবে দেখতে, তাই। সবসময় মুখটা তো সাদাই দেখি, আজকে না হয় একটু কালো মুখটা দেখলাম। হিয়া রাগে গটগট করে ওয়াশরুমে ঢুকলো, মুখটা ভালো করে ক্লিন করে এসে টিস্যু দিয়ে মুছলো। শ্রাবণ ততক্ষণে শুয়ে পড়েছে। হিয়া লাইট নিভিয়ে বিছানায় এসে মনে মনে বলল, খচ্চর লোক, অসভ্য লোক, শয়তান লোক একটা। আমাকে সারাদিন যেভাবে জ্বালিয়েছেন, শুধু আজকে একটু ঘেঁষে দেখুন, খবর আছে। হিয়া শুয়ে পড়তেই শ্রাবণ হিয়ার কাছে আসলো। হিয়া কারেন্টের গতিতে কাত হয়ে শুলো। শ্রাবণ হিয়ার ঘাড়ে থুতনি ঠেকিয়ে আদুরে গলায় বলল, বৌজান, এই বৃষ্টির মাঝে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু আদর করি। হিয়া উঠে বসলো, ল্যাম্প লাইট জ্বালিয়ে বলল, খবরদার কাছে আসবেন না, এলে কিন্তু। শ্রাবণ সুট টেনে বলল, কি করবে বৌজান, বলো না। সরুন, আমি থাকবো না আপনার সাথে এই রুমে, আপনার সাথেও থাকবো না। কেন? আমি আবার কি করলাম? কাছে যেতে দেবে না? সারাদিন শয়তানি করার সময় মনে ছিল না, এখন কেন কাছে আসবেন? শ্রাবণ হিয়ার কোনো কথা শুনলো না, ওকে জাপটে ধরে শুলো। তারপর বলল, শয়তানি শয়তানির জায়গায় আর আদর আদরের জায়গায়, এতে কাছে না যাওয়ার কি আছে? এখন আসছে, কোনো আদর টাদর করতে হবে না। বেশি কথা বললে কিন্তু এখন ধাক্কা দেব। দিন। শুধু তো বলেনি, দিতে তো আর দেখি না। কথা শেষ হতে না হতেই শ্রাবণ সত্যিই ধাক্কা দিল হিয়াকে। জিনিসটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে হিয়া পুরো শকড। সাথে সাথে কোমরে ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠল, উফ, মরে গেলাম। শ্রাবণ উঠে হিয়ার কাছে এলো, কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে হিয়াকে ধরে বলল, কি হলো বৌজান, ব্যথা পেয়েছো? দেখি, ওঠো ওঠো। শ্রাবণ হিয়াকে ধরে ওঠাতে পারলো না, মূলত হিয়াই উঠতে পারলো না। আচমকা ধাক্কা খাওয়ায় ব্যথা পেয়েছে। হুট করে শ্রাবণ যে এরকম করবে তার কল্পনাতেই ছিল না। শ্রাবণ হিয়াকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে বলল, আমার কিন্তু দোষ নেই,
তুমি কিন্তু আমাকে ফেলে দিতে বলেছো, তাই ফেলে দিয়েছি। হিয়া নাক টেনে বলল, বুঝেছি, আর বলতে হবে না। আপনি তো আমায় ভালোবাসেন না, তাই বলেছি আর ধাক্কা দিলেন। শ্রাবণ একটু হেসে বলল, খুব ব্যথা পেয়েছো না বৌজান? হিয়া উবু হয়ে শুয়ে ঝাড়ি মেরে বলল, না পাইনি, কালকেই বাপের বাড়ি চলে যাব, থাকবো না আপনার কাছে। শ্রাবণ হিয়ার কোমর থেকে শাড়ি সরাতে হাত দিতে হিয়া উফসূচক শব্দ করে উঠল। শ্রাবণ তার বৃদ্ধাঙ্গুলি কপালে ঘষতে ঘষতে বিড়বিড় করলো, কথা শুনলে কি আর ধাক্কা খেতে? এখন ব্যথা পেলে সেটা নিজের দোষেই। শ্রাবণ বিছানা থেকে নেমে ব্যথার মলম আনতে গেল। মলমটা নিয়ে এসে হিয়ার পাশে বসলো। হিয়া গুমোট বেঁধে আছে। শ্রাবণ মলমটা আলতো হাতে মেসেজ করে দিল। মলম দেওয়া শেষে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এলো। এরপরে বিছানায় এসে ল্যাম্প লাইট নিভিয়ে শুয়ে পড়লো। বাইরে বৃষ্টি হচ্ছে, বাজও পড়ছে। হিয়া এখন আপনা আপনি শ্রাবণের বুকে মাথা রেখে শুলো। শ্রাবণ বলল, আরো তেরামি করবে? হুম। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, কেন? তুমি তেরামি না করলে আমি কাকে পোষ মানাবো? কার সাথে এমন করব? হিয়া শ্রাবণের গলায় মুখ গুজে কামড় বসালো। শ্রাবণ শুয়ে নিল। ও যে হিয়াকে ব্যথা দেয় সেগুলোর কাছে এই কামড় কিছুই না। হিয়া অতঃপর শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরলো। শ্রাবণ আবারও আদুরে গলায় বলল, একটু আদর করি। হিয়া আশফাস করে বলল, মানে বলছিলাম কি আজকে না। হিয়ার কথা শ্রাবণ অব্দি গেল না। আরও একটা নতুন ভোর। হিয়ার ঘুম ভাঙেনি। শ্রাবণকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সাবিহা চৌধুরী ড্রয়িং রুমে এসে দেখলেন হিয়া আজকে নিচে আসেনি। ফাহিমা বেগম একাই কাজ করছেন। শ্রাবণের ফোন বেজে উঠল, যার পর নাই ঘুম ভেঙে গেল দুজনেরই। শ্রাবণ হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। কল রিসিভ করার আগে টাইম দেখল। সকাল 8:30 বেজে গেছে, আর কলটা তার বাবাই করেছে। কলটা রিসিভ করে বলল, হ্যাঁ বলো, বের হচ্ছ না কেন? যাবে না আজকে? আসছি। কথাটা বলেই ফোনটা রেখে দিল। হিয়া শ্রাবণকে ছেড়ে অন্যদিকে শুলো। শ্রাবণ হিয়ার চুল সরিয়ে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, বৌজান থাকো, আসছি, না হলে লেট হবে। হিয়া মিনমিন করে বলল, আমার একা একা ভালো লাগে না, মায়ের সাথে কতক্ষণই বা কথা বলবো। শ্রাবণ হেসে বলল, একটা বাচ্চা এনে দিলে মন্দ হবে না, সারাদিন ওকে নিয়ে থাকতে পারবে। হিয়া তালে তালে বলল, ভালোই হবে, কিন্তু কোথা থেকে এনে দেবেন? কেন, তুমি দেবে আমায়? হিয়া হেসে চাদর দিয়ে মুখ ঢেকে বলল, ইস সরুন, একটুও লজ্জা নাই। শ্রাবণ উঠে বসে বলল, লজ্জা থাকলে বাবা হতে পারবো না। দুপুরে অফিসে লাঞ্চের সময় শ্রাবণ কেবিনেই বসেছিল। তৌকির চৌধুরী দুটি কফি মগ নিয়ে ঢুকলেন। একটা শ্রাবণের দিকে দিল, আরেকটা নিজে খেলো। তৌকির চৌধুরী বসে বললেন, শ্রাবণ, একটা সিরিয়াস বিষয়ে কথা ছিল কাব্যকে নিয়ে। যেহেতু তুমি ওর বড় ভাই গার্ডিয়ানও, সেহেতু তোমাকে জানানো দরকার। আমি একা একা কোনো সিদ্ধান্ত নিতে চাইছি না। শ্রাবণ কফিতে চুমুক দিয়ে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ বলো। সকালে কাব্য কিছু কথা বলেছিল তার বাবাকে, সেগুলোই এখন তৌকির চৌধুরী শ্রাবণের সাথে আলোচনা করবেন। শ্রাবণ বলল, কাব্য কি করতে চায় এখন? তৌকির চৌধুরী কফি মগটা রেখে গভীর শ্বাস ছেড়ে বললেন, সকালে বলল যে ও নাকি অফিসে জয়েন করবে। এত আগে কেন? ওর তো গ্রাজুয়েশনে কমপ্লিট হয়নি, কয়েকটা মাস আছে। আমিও তাই বলেছি, কিন্তু বারবার বলছে যে ও এই মাস থেকেই কাজে লেগে পড়বে। শ্রাবণ ভাবুক গলায় বলল, বুঝতে পেরেছি ওর ব্যাপারটা। বিয়ে করবে তো, একটা দায়িত্ব আছে না? কিন্তু ওর কি কোনো অভাব আছে? ও পড়াশোনাটা কমপ্লিট করুক, এরপরে যা ইচ্ছা তাই করবে। তাও ঠিক, তবে আমার কথা শুনবে না। ওকে বুঝিও তুমি। ঠিক আছে, বাড়িতে ফিরে বোঝাবো। এর একটু পরে শ্রাবণ হিয়াকে কল দিল। হিয়ার সাথে মিনিট 5 কথা বলে আবার কাজ করবে। হিয়া মাত্রই গোসল করে খেয়ে শুয়েছিল। শ্রাবণের ফোন পেয়ে উঠে ব্যালকনিতে চলে গেল। নিজেই আদুরে গলায় ডাক দিল, হ্যালো জামাইজান, কি করছেন? আপনার জামাইজান তার বউজানকে মিস করছে। মিস করা ছাড়া আর কি করছে সে? লাঞ্চ টাইমে বসে আছে। তুমি কি করছো? আমিও বসে আছি। খেয়েছেন কিছু? তুমি? কখন আসবেন? রাতে। অনেক রাতে আসবেন? অনেক রাত নয়, এই 9টা বাজবে। আবার বেশিও বাজতে পারে। তোমার কিছু লাগবে? কিছু খাবে? তাহলে কিছুই লাগবে না। শ্রাবণ হেসে বলল, আমাকেও না? হিয়া মুস্কি হেসে বলল, লাগবে। কি লাগবে আপনাকে? একটা কিস দাও। রাতে আসবেন তখন দেব। এখনই দাও একটা। রাতেই দেব। ঠিক আছে, দেখবো নে কতগুলো দাও। যদি না পাই না, বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। হিয়া হেসে বলল, আপনি ফেলে দেওয়ার আগেই চুমু দেব। আপনাকে ফেলে দেওয়ার কোনো সুযোগই দেব না। শ্রাবণ ভুরু উঠিয়ে বলল, আচ্ছা দেখা যাবে। হিয়া নিজেই খিলখিল করে হেসে উঠল। শ্রাবণ বলল, হাসবেন না বৌজান। এসে যদি চুমু না পাই আর যদি আমাকে চেয়ে নিতে হয়, তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, আসুন, চুমু দেব। শ্রাবণ বুকে হাত দিয়ে বলল, উফ, এভাবে বলো না, এখন তো আসতে পারবো না। তাহলে আর কি করার? ও হ্যাঁ, শোনো, রিয়া এসেছিল? কই না তো। ও। শ্রাবণ আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। রাত 8টার দিকে শ্রাবণ আর তৌকির চৌধুরী বাড়িতে ফিরে এলো। তৌকির চৌধুরী ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসে গা এলিয়ে দিলেন, আর শ্রাবণ স্যুটটা হাতে নিয়ে সোফায় বসলো। প্রতিদিনের মতো হিয়া তো ড্রয়িং রুমেই থাকে, আজ নেই দেখে তাকে আশেপাশে তাকিয়ে খুঁজলো। কলিং বেল তো দিয়েছে, তাহলে কি শুনতে পায়নি নাকি কোনো কাজ করছে? শ্রাবণ টি টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল। গ্লাসের সবটুকু পানি খেয়ে সাবিহা চৌধুরীকে বলল, আম্মু, হিয়া কোথায়? রুমে আছে, শরীরটা ভালো না। শ্রাবণের কপালে ভাঁজ পড়লো। সাথে সাথে উঠে দাঁড়ালো। ধীর পায়ে সিঁড়ির কাছে যেতে যেতে বলল, খেয়েছে কিছু? অনেক জোর
করার পরে খেয়েছে, এখন মনে হয় শুয়ে আছে। শ্রাবণ থমথমে গলায় বলল, দুপুরে তো ভালোই কথা বলেছিল, এর মাঝে আবার কি হলো? এর উত্তরে সাবিহা চৌধুরী এগিয়ে এসে কিছু বলার আগেই শ্রাবণ পায়ের গতি বাড়িয়ে উপরে চলে গেল। রুমে এসে দেখলো হিয়া শুয়ে আছে, বলতে ঘুমিয়েই গেছে। শ্রাবণ কোনো শব্দ করলো না। এগিয়ে এসে হিয়ার কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা, কিন্তু জ্বর আসেনি। শ্রাবণ ভাবলো হয়তো দুর্বলতা থেকে এভাবে শুয়ে ঘুমিয়ে গেছে। শ্রাবণ ওয়াশরুমে ঢুকলো। সারাদিনের কাজের চাপে শরীরটা ক্লান্ত থাকায় লম্বা একটা শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসেও দেখলো হিয়া বিভোরে ঘুমাচ্ছে। শ্রাবণ টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে গেল। নিচে এসে রাতের খাবার খেয়ে রুমে ফিরল। এরপরে দরজা লাগিয়ে দিয়ে ল্যাপটপ নিয়ে এসে বিছানায় হিয়াকে ঘেঁষে বসলো। খানিকক্ষণ পরেই হিয়ার ঘুম ভেঙে যায়। পাশে শ্রাবণকে দেখে জড়িয়ে ধরে শুয়ে রইল। শ্রাবণ নিরেট কণ্ঠে বলল, পেট ব্যথা? হিয়া মাথাটা নিচু করে বলল, আপনি জানলেন কি করে? আমার বউয়ের কখন কি হয় সব জানা আছে আমার। হিয়া লজ্জা পেয়ে শ্রাবণের কোলে মাথা রেখে বলল, ভালো লাগছে না কিছুই, একটু জড়িয়ে ধরুন না। আর একটু কাজ আছে বউজান, হয়ে এসেছে প্রায়। হিয়া শ্রাবণকে জড়িয়ে ধরে রইল। শ্রাবণ প্রজেক্টর কিছু কাজ রেডি করে ল্যাপটপটা রেখে বিছানায় এসে শুয়ে পড়ল। হিয়াকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হিয়া থেকে থেকে মাথা তুলে শ্রাবণকে দেখছে। শ্রাবণ হিয়ার কপালে চুমু দিয়ে বলল, শুনেছি মেয়েদের এই টাইমে নাকি অনেক কিছু খাওয়ার ক্রেভিংস জাগে, তো কিছু খাবে, এনে দেবো? না, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, শুধু আপনাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ইচ্ছে করছে। আচ্ছা বউজান শোনো না। বলুন। শ্রাবণের মুখে বাঁকা হাসি খেলে গেল। বলছি যে এই কয়দিন তোমার কাছে তো যাওয়া যাবে না, তাই না? হিয়া লজ্জায় পুরো লাল, কান দিয়ে শুধু ধোয়া বের হচ্ছে। অতঃপর শ্রাবণের বুকে কিল মেরে বলল, অসভ্য লোক কোথাকার, একটুও লজ্জা নেই। রাত তখন 10টা। কাব্য ব্যালকনিতে এসে চেয়ারে বসলো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এ সময় নেহাকে কল দিল। হ্যালো নেহা, কি করছো? শুয়ে পড়েছি। আপনি কি করছেন? বসে আছি। খেয়েছো? আপনি? আচ্ছা, তুমি কি ফ্রি আছো কালকে? আছি। কেন? দেখা করো কালকে। ঠিক আছে, তোমার কোথাও আসতে হবে না, রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা, তাহলে কখন আসবেন? তুমি কখন বের হতে চাও, বিকালে না সকালে? বিকেলে। বেশ, তাই হবে। কেটে গেল সপ্তাহখানিক। এর মাঝে হিয়াও দুদিন ওর বাবার বাড়িতে থেকে এসেছে। অন্যদিকে কাব্য সুস্থ হয়ে উঠেছে। বিয়ের ডেটও দেওয়া হয়েছে, পরশু বিয়ে। সাবিহা চৌধুরী সব গোছগাছ শুরু করে দিয়েছেন। তবে সবার থেকে হিয়ারই বেশি আনন্দ লাগছে। বিয়েটা বড় করে হচ্ছে না, আবার ছোট করেও হচ্ছে না। কাব্য নিজেই বলেছে আগে প্রতিষ্ঠিত হোক, তখন ধুমধাম করে বিয়ে করবে। আজ দুপুরে তৌকির চৌধুরী বাড়িতে এলেন, একটা ফাইল রেখে গেছেন। হিয়া ড্রয়িং রুমে বসে সাবিহা চৌধুরীর সাথে কাজ করছিল। তৌকির চৌধুরী ড্রয়িং রুমে এসে বসলেন আর সাবিহা চৌধুরীর কাছে ফাইলটা চাইলেন। তিনি ফাইলটা রুম থেকে নিয়ে এসে বসলেন। হিয়া বলল, বাবা খাবার বাড়বো? এখন খেতে গেলে অনেক লেট হয়ে যাবে মা। হিয়া বলল, তাহলে খাবার প্যাক করে দেই? সাবিহা চৌধুরী বললেন, ঠিক বলেছ। সাবিহা চৌধুরী আর হিয়া দুইজনে মিলে কিচেনে এসে খাবার একটা টিফিন ক্যারিয়ারে রেডি করে দিল। হিয়া এগিয়ে এসে তৌকির চৌধুরীর সামনে দাঁড়িয়ে আবদার করে বলল, বাবা আমাকে সাথে নিয়ে যাবেন? বিশ্বাস করুন আর কোনোদিন যেতে চাইবো না। তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। আবার দুজনেই হেসে উঠল। তৌকির চৌধুরী বলল, ঠিক আছে যাও, রেডি হয়ে এসো। আজকে শ্রাবণকে জানাবো না, না জানিয়েই নিয়ে যাব, দেখবো ওর রিয়াকশন। হিয়া খুব খুশি হয়ে ওপরে চলে গেল। ঝটপট রেডি হয়ে এলো একটা সুন্দর শাড়ি পরে। শাড়িটা পার্পেল কালার। রেডি হয়ে তৌকির চৌধুরীর সাথে চলে গেল। তিনি আগেই ছেলেকে বলবেন না। গাড়িটা এসে থামলো অফিসে। তৌকির চৌধুরী হিয়াকে নিয়ে গেলেন সোজা শ্রাবণের কেবিনে। দুর্ভাগ্যবশত শ্রাবণ সেখানে ছিল না, মিটিং রুমে ছিল। তৌকির চৌধুরী হিয়াকে বসতে বলে চলে গেল মিটিং রুমে। মিটিং রুমে শ্রাবণ তার বাবাকে ঢুকতে দেখে বলল, এত দেরি করলে যে? ওই আসলে দেরি হয়ে গেল, মিটিংটা শেষ নাকি? না, তুমি আসলে না বলে টাইম পরে দিয়েছি, আরো 20 মিনিট পরে শুরু হবে। ও। তৌকির চৌধুরী চেয়ারে বসে বললেন, তোমার কেবিনে একজন কথা বলতে এসেছে। বলতে পারো সেটাও একটা ইম্পর্টেন্ট মিটিং, আবার ইম্পর্টেন্ট পার্সন, দেখা করে এসো। শ্রাবণ কপাল কুঁচকে বলল, আমার রুমে কেন, এখানে নিয়ে আসতে? আরে বাবারে, কি বললাম তোমাকে, তোমার ইম্পর্টেন্ট পার্সন এবং ইম্পর্টেন্ট মিটিং। শ্রাবণ উঠে চলে গেল। কিছু একটা আঁচও করতে পারছে। এদিকে হিয়া পুরো রুমটা দেখছে। একটা ডেস্ক, বুকশেলফ, বড় একটা মানি প্লান্ট গাছ, সাথে সোফা ও টি টেবিল, বেশ পরিপাটি। বুকশেলফে কতগুলো পুরস্কার, সম্মাননা, সার্টিফিকেট। হিয়া সেগুলোই দেখছিল। শ্রাবণ দরজা খুলে ভেতরে ঢুকলো। হিয়া পেছনে ফিরে তাকালো। শ্রাবণ হেসে বলল, তো ম্যাডাম আপনি এখানে, আপনাকে স্বাগতম। হিয়া এগিয়ে এলো। শ্রাবণ হিয়ার হাতটা ধরে নিয়ে গিয়ে ওর নিজের চেয়ারটায় বসতে বলল। হিয়া মাথা নাড়িয়ে বলল, ছি ছি, এটা আপনার চেয়ার, আমি কেন বসবো? আরে ম্যাডাম বসতে বলেছি, বসুন। হিয়াকে জোরপূর্বক বসিয়ে দিয়ে শ্রাবণ হেসে হেসে বলল, আমি আগেই টের পেয়েছিলাম তুমি আসবে। কেমন করে টের পেলেন? শ্রাবণ মস্করা করে বলল, আমার আগের বউটা এসে বলল তুমি রেডি হচ্ছ। এরপরে আরো শিওর হতে কামালকে কল দিলাম। সে বলল ম্যাডাম অফিসে আসবে। তাও বিশ্বাস হচ্ছিল না।
এখন চোখের সামনে দেখেই বিশ্বাস হলো। আপনার আগের বউটা আমার খবর জানে কি করে? ও ভূত, সব জায়গায় যেতেও পারে, আর তোমার খবর তাড়াতাড়ি আমায় দিতেও পারে। হিয়া তখনও কথাটা ভেবেই যাচ্ছে, ও কোথায় যায়, কি করে, শ্রাবণ সব জেনে যায় কিভাবে। এই মুহূর্তে শ্রাবণ রনি আর একজন স্টাফকে ডাকলো। দুজনেই কেবিনে ঢুকলো। শ্রাবণ হিয়াকে দেখিয়ে বলল, ও হচ্ছে তোমাদের ম্যাডাম, মিসেস শ্রাবণ। রনি বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ভালো। শ্রাবণ রনিকে বলল, একটা মিটিং আছে, এইদিকে যেন কেউ না আসে, আর কি কি লাগবে সব যেন বলার আগেই পায়। স্টাফ ছেলেটা বলল, ঠিক আছে স্যার, ম্যাডামের কোনো সমস্যা হবে না এবং হতেও দেব না। রনি স্টাফকে নিয়ে বাইরে গেল বুয়াকে দিয়ে কফি হালকা নাস্তার ব্যবস্থা করতে। শ্রাবণ হিয়ার কাছে এসে ঝুঁকে দাঁড়ালো। হিয়ার ঠোঁটে শব্দ করে একটা চুমু দিয়ে বলল, থাকেন, আসছি, এসে আপনার সাথে ইম্পর্টেন্ট একটা মিটিং করছি। হিয়া মুস্কি হেসে বলল, এখন যান, দেরি হচ্ছে।